ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি গৌরী সাহা, তোমাদের গৌরী ম্যাম। আজ আমরা আলোচনা করব গর্ভকালীন যত্ন অর্থাৎ মায়ের গর্ভকালীন যত্ন। একটি মা ঠিক বেবি হওয়ার আগ থেকে বেবি হওয়া পর্যন্ত যে কেয়ার বা যত্নের দরকার হয়, আজকে তার উপরে এই ভিডিওটি। প্রথমেই দেখো গর্ভধারণ পরিকল্পনা। তো আমাদের মা ঠাম্মারা তাদের কিন্তু গর্ভধারণের নির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকতো না, কিন্তু বর্তমান যুগে যখন কোনো কাপেল বেবি নেওয়ার জন্য ভাবে তখন কিন্তু তারা পরিকল্পনা করে, কারণ তারা নিজেদের কেরিয়ার নিয়ে প্রচণ্ড সিরিয়াস। এই জন্য তারা যখন ভাবে যে আমরা এবার বেবি নেব, সেই জন্য তারা কিন্তু প্রথমেই ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার স্বাভাবিকভাবে কিছু চেক আপের কথা বলে। তো সেই চেক আপগুলো কী কী? প্রথমেই দেখো উচ্চ রক্তচাপ। তো কাপেলের মধ্যে যদি ছেলে বা মেয়েটির কারোর উচ্চ রক্তচাপ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ইস্যু আসতে প্রচণ্ড দেরি হয়। তো সে প্রথমেই এই চেক আপটি করতে হবে, এবং যদি এই রোগটি থাকে বা ধরো উচ্চ রক্তচাপ আছে, তো সেক্ষেত্রে কিন্তু কমানোর জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেক্সট দেখো থাইরয়েড। তো আমরা জানি যে এই থাইরয়েড যদি থাকে, তো সেক্ষেত্রে ইস্যু আসে না বা আসতে প্রচণ্ড দেরি হয়। প্রথমেই কি করতে হবে? থাইরয়েড কিন্তু কমাতে হবে, তারপরে ইস্যুর জন্য চেষ্টা করতে হবে। নেক্সট দেখো ডায়াবেটিস। বর্তমান যুগে এসে দেখা যাচ্ছে যে মানুষের মানসিক চাপ বা প্রেশার, কাজের প্রেশার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। সেই জন্য আমাদের ছেলে বা মেয়ে যেই হোক না কেন, কারোর যদি ডায়াবেটিস থাকে বা মধুমেহ থাকে, সেক্ষেত্রে ইস্যু আসে না বা ইস্যু আসতে দেরি হয়, বা গর্ভপাত সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। নেক্সট দেখো থ্যালাসেমিয়া। এই রোগটি কিন্তু বর্তমানে স্কুল লাইফ থেকে কিন্তু টেস্ট করা হয় যে ছেলে বা মেয়ে যেই হোক না কেন থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা। যদি ছেলে বা মেয়ে কেউ একজন থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা বেবি অবশ্যই নিতে পারে, সেরকম কোনো প্রবলেম হয় না। কিন্তু ছেলে বা মেয়ে দুজনাই যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে বেবি নেওয়াটা ঠিক না, বা বেবি নিলে অ্যাবনর্মাল হয়ে যায়। বা 10 বছর থ্যালাসেমিয়া আক্রান্ত হলে 10 বছরের মধ্যে কিন্তু সেই বেবিটির মৃত্যু অনিবার্য হয়ে থাকে। এরপরে দেখো ফার্টিলাইজেশন কি। তো ধরো ছেলে বা মেয়েটি যখন ঠিক করলো যে আমরা এবার বেবি নেব, তো তারা ডাক্তারের কাছে গেল এবং ডাক্তার পরামর্শ দিল যে মেয়েদের সাধারণত আমরা জানি মেয়েদের পিরিয়ড হয় ঠিক পিরিয়ড হওয়ার 7 দিন পরে, এবং ঠিক 30 দিন, যখন আমরা 30 দিনের পরে আবার পিরিয়ড হচ্ছে, মানে 30 দিনের ঠিক 7 দিন আগে, এই 7 দিন আর শেষের 7 দিন বাদ দিয়ে মাঝে থাকে 14 দিন। তো সেই 14 দিনের মধ্যে তারা যদি মিলন ঘটায়, তো সেই মিলনে শুক্রাণু এবং ডিম্বাণুর যে ফার্টিলাইজেশনটি হবে, সেই ফার্টিলাইজেশনটি 4 থেকে 5 দিন পরে নিষেক সৃষ্টি করে। তো এই নিষেক সৃষ্টি হওয়ার পরে আমরা কিভাবে বুঝবো যে ফার্টিলাইজেশনটি হয়েছে? তো সেক্ষেত্রে দেখতে হবে প্রথমেই কি হবে, মেয়েটির পিরিয়ড বন্ধ হয়ে যাবে, মানে নেক্সট মাসে প্রথমে যে পিরিয়ডটি হয়েছিল, নেক্সট মাসে গিয়ে পিরিয়ড কিন্তু আর হবে না। তো ঠিক 30 দিন, পিরিয়ড 30 দিন অন্তর হয়, ঠিক 30 দিন প্লাস 7 দিন, তো 7 দিন পরেই কিন্তু মেয়েটির কিন্তু বুঝতে পারবে যে তার পিরিয়ড আর হচ্ছে না। এই 7 দিন পরে যদি সে টেস্ট করে, তো টেস্ট করার পরে যদি কখনো দেখা যায় যে না, তো কিছু বোঝা যাচ্ছে না, কারণ আমরা এখন বাজার চলতে অনেক কিট পাওয়া যায়, তো সেই কিটগুলোতে কিন্তু দেখা যায় যে 7 দিন পরে টেস্ট করলেও কিন্তু একটা দাগ অনেক সময় ওঠে। তো একটা দাগ উঠলে আমরা জানি যে এটা নেগেটিভ, সাধারণ পক্ষে নেগেটিভ। তো সেক্ষেত্রে যদি 7 দিনে না হয়, তো পরের 7 দিন অর্থাৎ বা 30 দিন প্লাস 15 দিন অর্থাৎ ইকুয়ালস টু 45 দিন। এই 45 দিন পরে তার কিন্তু পজিটিভ নয় নেগেটিভ, এটা কিন্তু বোঝা যাবে। যদি পজিটিভ হয়, তো সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে, এবং ডাক্তার যে সমস্ত তাকে চেক আপগুলো বলবে, তাকে কিন্তু সেগুলো করতে হবে। এবার আমরা ধরো এই গর্ভকালীন ধারণাটা বা পরিকল্পনাটা তো বুঝলাম যে আমাদের এইভাবে এগোতে হবে। যখন আমার পজিটিভ হয়ে যাচ্ছে, তো তখন প্রথমেই জানতে হবে এই গর্ভ জিনিসটা কি। স্ত্রী দেহে জরায়ুর মধ্যে যখন ভ্রূণের বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হওয়া পর্যন্ত সময়কালকে কি বলা হয়? গর্ভ বলা হচ্ছে। অর্থাৎ কি, স্ত্রী দেহে জরায়ুর মধ্যে
আমার কি হচ্ছে, ভ্রূণের বৃদ্ধি হচ্ছে এবং পূর্ণাঙ্গ শিশুতে যে পরিণত হচ্ছে হওয়া পর্যন্ত যে সময়কাল তাকে বলা হয় গর্ভ। এই গর্ভকালীন দিন কত? দেখো আমি লিখেছি গর্ভকালীন দিন 280 দিন। কত দিন? 280 দিন। 280 দিন, একে ধরো আমি বললাম 280 দিন সমান সমান কত মাস হচ্ছে। দেখো 30 দিয়ে ভাগ করি, 3 নং 27, অর্থাৎ 9 মাস 10 দিন। আচ্ছা ধরো আমি সপ্তাহ বললাম, তাহলে কত সপ্তাহ? দেখো 280, 7 দিয়ে 4 7 28, অর্থাৎ 40 সপ্তাহ। 40 সপ্তাহ, অর্থাৎ মাস হিসাবে যদি আমি বলি 9 মাস 10 দিন এবং সপ্তাহ হিসেবে যদি আমি বলি তাহলে কত সপ্তাহ? 40 সপ্তাহ। কিন্তু আমরা কিন্তু বলে থাকি যে 10 মাস 10 দিন। কারণ আমরা 10 মাস 10 দিন কেন বলি, বা ধরো আমাদের বলা হয় যে 10 মাস 10 দিন পরে কিন্তু একটা শিশুর জন্ম হয়। তো আমরা এখানে হিসাব করে দেখছি যে 9 মাস 10 দিন, কিন্তু আমরা বলি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে, বাচ্চাকে গর্ভে ধারণ করে তার মা। কেন বলি? তো দেখো আগেকার দিনে কি করা হতো, চন্দ্র দিয়ে মাস হিসাব করা হতো। সেক্ষেত্রে চন্দ্র মানে 28 দিন অন্তর অন্তর কিন্তু মাস হতো। তো সেক্ষেত্রে দেখো 28কে যদি আমি তোমার 280কে যদি 28 দিয়ে ভাগ করি তো কি হচ্ছে, 10 মাস অনিবার্যভাবে পাওয়া যাচ্ছে, সেই জন্য 10 মাস 10 দিন বলা হতো। তো এইবার আমি জানার পরে যখন পজিটিভ হলো তখন ডাক্তারের কাছে যাওয়া হলো। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কিন্তু প্রথমেই মেয়েটিকে জিজ্ঞাসা করবে তার পিরিয়ডের ডেট কবে ছিল, লাস্ট পিরিয়ডের ডেট কবে ছিল। তো সেই লাস্ট পিরিয়ডের ডেট হিসাবে তাকে একটা ডেলিভারি ডেট দেবে, সেটা সাধারণত 9 মাস 7 দিন এই হিসাবে দেবে। তো এটা তো হলো। তারপরে এরপরে কি করতে হবে, এরপরে 3টে পর্যায়ে ভাগ করতে হবে। সেই 3টে পর্যায়ে যে মায়ের যে প্রক্রিয়া, মানে তাকে কিভাবে চিকিৎসা করা হবে বা তার যে যত্ন সেটা কিভাবে করা হবে, এই ব্যাপারে এবার আমরা আলোচনা করব। প্রথমে দেখো প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি? প্রথমে দেখো 0 থেকে 14 দিন। এই 0 থেকে 14 দিন তোমাদের প্রথমেই বলা হলো যে প্রথমেই কিন্তু নিষেকটি ঘটে না, তার জন্য কিন্তু 4 থেকে 5 দিন সময় লাগে। নিষেকটি মানে ফার্টিলাইজেশন হতে কিন্তু 4 থেকে 5 দিন সময় লাগে। প্রথমেই দেখো 0 থেকে 14 দিন, এই 0 থেকে 14 দিন এই অবস্থাটাকে বলা হয় ডিম্বাবস্থা। এরপর দেখো 14 থেকে 9 সপ্তাহ, এটাকে বলা হয় পিঙ্গাবস্থা। এবং 9 সপ্তাহ থেকে যতদিন না হচ্ছে ততদিন বলা হয় ভ্রূণাবস্থা, অর্থাৎ ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে শিশু কিন্তু থাকে। নেক্সট দেখো, এই অবস্থাতে আমাদের কিন্তু 4টে চেক আপ করা হয়। এই যে অবস্থা, আমাদের যে 3টে অবস্থা পরপর গেল, অর্থাৎ ডিম্বাবস্থা, পিঙ্গাবস্থা এবং ভ্রূণাবস্থা, এই অবস্থাতে আমাদের 4টে চেক আপ করা হয়ে থাকে। এই 4টে চেক আপ কী? প্রথমেই দেখো টিকাকরণ। তো এই টিকাকরণটা আমরা কি করে থাকি? তো টিকাকরণটা, প্রথম টিকাকরণ হয় আমাদের টিটেনাস। কারণ তোমরা জানো যে যারা মা হয়েছো তারা কিন্তু জানো যে আমাদের প্রথমে কিন্তু টিটেনাস অক্সাইড নিতে হয়। এই টিটেনাস অক্সাইডের 16 থেকে 20 সপ্তাহ প্রথম যে ডোজটা নেওয়া হয় টিটেনাসের, সেটা কত? 16 থেকে 20 সপ্তাহে। 16 থেকে 20 সপ্তাহের মধ্যে প্রথম ডোজ নেওয়া হয় এবং 20 থেকে 24 সপ্তাহ, 20 থেকে 24 সপ্তাহে কিন্তু আমাদের টিটেনাসের সেকেন্ড ডোজটা নেওয়া হয়ে থাকে। এটা গেল আমাদের প্রথম মানে টিকাকরণ কী কী নিতে হবে। তারপরে ধরো এই যে আমাদের গর্ভাবস্থা, এই গর্ভাবস্থাকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, প্রথম ত্রৈমাসিক, দ্বিতীয় ত্রৈমাসিক এবং শেষ ত্রৈমাসিক। তো প্রথম ত্রৈমাসিক, এই প্রথম ত্রৈমাসিকে আমাদের কি হয় বা কাকে বলে এই প্রথম ত্রৈমাসিক? দেখো গর্ভধারণের পরে প্রথম 12 সপ্তাহকে বলা হয় প্রথম ত্রৈমাসিক। কত সপ্তাহকে আমি বলছি? গর্ভধারণের ঠিক 12 সপ্তাহ। কত সপ্তাহ? ভালো করে মনে রাখবে, 12 সপ্তাহ।
এটা কিন্তু ডাক্তারি ক্ষেত্রে বলা হয় প্রচণ্ড ডেঞ্জারাস একটা পিরিয়ড। কেন বলা হয় বলো তো? কারণ এই কিন্তু সময়টার মধ্যে, অর্থাৎ প্রথম ত্রৈমাসিক সময়ে সাধারণত যে নিষেকটা আমরা ঘটেছে সেটা কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু আমাদের গর্ভে আকার পায় না। তো সেই জন্য সে কিন্তু একটা রক্তের পিণ্ড হয়ে থাকে, এবং যদি এই সময়টাই কিন্তু আমাদের গর্ভপাতের সম্ভাবনা খুব বেশি হয়ে থাকে। তো সেই জন্য এই সপ্তাহটা এই যে সময়, এই সময়টা কিন্তু প্রচণ্ড ডেঞ্জার। এই সময়টা কি হয়, এই সময়ে কি পরীক্ষা করতে হয়, এই সময়ে দেখতে হয় যে ডাক্তারের কাছে যখন গেলাম, ডাক্তার কিন্তু প্রথমেই দেখবে যে মা সুস্থ আছে কিনা, এটা দেখলো। তারপরে নেক্সট কি দেখবে, মায়ের থাইরক্সিন আছে কিনা। আর এই সময় আমাদের শারীরিক কি প্রবলেম হয়, প্রথমেই আমাদের প্রবলেম হয় মর্নিং সিকনেস। এই মর্নিং সিকনেসটা কি? প্রথমেই সকালে ঘুম থেকে ওঠার পরে বমি বমি ভাব বা বমি হয়। এই যে বমি হয় বা বমি বমি ভাব, এটা কিন্তু সারা দিনের তুলনায় আমাদের কিন্তু সকালেই বেশি হয়ে থাকে। সেই জন্য একে কি বলা হয়, মর্নিং সিকনেস হয়ে থাকে, বা বলি আমরা কি বলি, মর্নিং সিকনেস বলে থাকি। এটা কিসের জন্য হয়? সাধারণত এই মর্নিং সিকনেসটা সাধারণত হয়ে থাকে মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ, এইসব কারণে হয়ে থাকে। এইসব যখন হচ্ছে, তো তখন প্রথমে আমাকে কি করতে হবে, কার্বোহাইড্রেট জাতীয়, সকালবেলায় উঠেই আমাকে কি করতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে। যেমন ধরো মুড়ি, বিস্কুট, এইসব যদি আমি খাই, তো আমার সেই বমি বমি ভাবটা কিন্তু একটু কমে যাবে। নেক্সট দেখো, দ্বিতীয় ত্রৈমাসিক সময়। এই দ্বিতীয় ত্রৈমাসিক সময়টা কখন থেকে হয়ে থাকে? তো এই দ্বিতীয় ত্রৈমাসিক সময়টি হচ্ছে ঠিক 12 থেকে 18 সপ্তাহ। দ্বিতীয় ত্রৈমাসিক সময় কখন হবে? 28 সপ্তাহ। এই সময় মা কিন্তু অনেকটা শান্ত হয়ে যায়। এবং কি চেক আপের দরকার পড়ে এই সময়টাতে? এই সময় চেক আপ বলতে গর্ভকালীন ভ্রূণের স্পন্দন পাওয়া যাচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং তা রেকর্ড করতে হবে। আর কি করতে হবে, রক্তচাপ, ওজন। গর্ভকালীন সময়ে কিন্তু সাধারণত ওজন, আমরা কিন্তু ডাক্তারের কাছে গেলেই আগে চেক আপ করে যে মায়ের ওজন ঠিক আছে কিনা, মায়ের দেহে গ্লুকোজের পরিমাণ কেমন আছে তা নির্ধারণ করতে হবে। আর কি করতে হবে, মায়ের জরায়ুর অবস্থা পরীক্ষা করতে হবে। কখনো কখনো দেখবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু জরায়ুর নাড়িতে হাত দিয়ে বলে যে লাগছে কিনা, অর্থাৎ সেটা কিন্তু ডাক্তার জরায়ুর যে অবস্থান সেটা কিন্তু চেক আপ করে। এইগুলো কিন্তু চেক আপ করতে হবে। নেক্সট দেখো, শেষ ত্রৈমাসিক চেক আপ। এই শেষ ত্রৈমাসিক চেক আপে কিন্তু তোমার যে আমরা বলি অ্যাবনর্মাল বেবি হচ্ছে, এই অ্যাবনর্মাল বেবি কিন্তু এই সময়ে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো অ্যাবনর্মাল বেবি, এই অ্যাবনর্মাল বেবি আমরা কোন সময়টাকে বলি, বা আমরা জানি যে সাধারণত 40 সপ্তাহ একটা বেবি কিন্তু ম্যাচিউর হতে সময় লাগে। কিন্তু কোনো বেবি যদি 28 থেকে 37 সপ্তাহের মধ্যে জন্ম নেয়, কত থেকে, 28 থেকে 37 সপ্তাহের মধ্যে হয়, তো সেই বেবিটাকে কি বলা হয়, অ্যাবনর্মাল বেবি। এই সময় মায়ের যত্ন আমরা কিভাবে নেব? না, এই সময় আর কি থাকতে পারে বলো তো? এই শেষ পর্যায়ে এসে তোমাদের কিছু বলতাম, সেটা আমি না বলেই চলে গিয়েছি। তো আর কি দেখতে হবে, ভ্রূণের নড়াচড়া হচ্ছে কিনা। কারণ আমাদের কিন্তু আমরা জানি যে 5 মাস থেকে আমাদের বেবি নড়া শুরু করে, এবং কি ডাক্তার বলে দেখবে যে কতক্ষণ দিনে কতবার বেবি নড়বে সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হয়। তো প্রতি ঘন্টায়, ঠিক প্রতি 12 ঘন্টায় বেবি নড়বে কতবার, ঠিক 10 বার। 12 ঘন্টায় বেবি কতবার নড়বে, 10 বার। ডাক্তাররা এটা বলে থাকে যে বেবি কতবার নড়ছে সেটা কিন্তু ফলো করার জন্য। যদি 12 ঘন্টায় 10 বার বেবি নড়ে তো স্বাভাবিক, কিন্তু যদি না নড়ে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাওয়াটা দরকার। আমরা জানি যে বেবি কিন্তু সাধারণত মাতৃ অবস্থায় একটা জলের মধ্যে থাকে। তো সেই জলের নাম কি?
যে ফ্লুইডের মধ্যে থাকছে সেই ফ্লুইডের কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। সেই ফ্লুইডের নাম কি? তার নাম অ্যামোনিক ফ্লুইড। সেই জলটার নাম কি? অ্যামোনিক এই ফ্লুইড আমরা জানি যে জলের মধ্যে যখন বেবি থাকছে সেই জন্য দেখবে ডাক্তাররা বলে যে যখন বেবি থাকে তো সেই সময় জলের পরিমাণটা মাকে বেশি খেতে বলে। কারণ কি, মা যত জল খাবে বা ঠিকঠাক খাবার গ্রহণ করবে বেবি কিন্তু সুস্থ থাকবে। আর কি দেখতে হবে? উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা। এরপরে দেখো মায়ের যত্ন। তো মায়ের যত্নে কি কি করতে হবে? গর্ভকালীন মায়ের জন্মাবার আগে কিছু কিছু যত্ন নেওয়া অত্যন্ত দরকার। যেমন ধরো থাইরক্সিন। আমরা জানি যে থাইরক্সিন মায়ের কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা। কারণ কি, থাইরক্সিন যদি আমার বেশি থাকে তো মা কিন্তু সেই বেবি কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপর দেখো বয়স। এই বয়স একটা নির্দিষ্ট বয়স আছে, সেই বয়সের ঠিক আগে যদি কেউ মা হয় সেখানেও কিন্তু প্রিম্যাচিউরড বেবি হওয়ার সম্ভাবনা থাকে বা মায়ের মৃত্যুর সম্ভাবনা থাকে। আবার কিছু সময় হয়ও না। তো সেই বয়সটা কত? সেই বয়স হচ্ছে ঠিক যদি মায়ের বয়স 18-র কম হয় বা 35-এর বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু বেবির সম্ভাবনা বা ধরো মায়ের মৃত্যুর সম্ভাবনা থাকে বা বেবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অর্থাৎ বয়স কত হতে হবে? 18-র বেশি এবং 35-এর কম। ওজন। মায়ের ওজন 38 কেজির কম হলে হবে না। মায়ের ওজন কত হবে? 38 কেজি বেশি হতে হবে। হাইট কত হতে হবে? হাইট হতে হবে 4 ফুট 2 ইঞ্চি। এর কম কিন্তু হওয়া যাবে না। কারণ এর কম হলে যখন আমরা গর্ভ ধারণ করছি তো গর্ভের জন্য কিন্তু আমাদের একটা বাচ্চা বেবিটা যখন আমাদের গর্ভে থাকছে তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট স্পেস দরকার হয়। তো সেটা যদি বাচ্চাটা না পায় তো সে পরিমাণ কিন্তু সে বাড়তে পারবে না, সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার নেক্সট দেখতে হবে যে প্রথম বেবি সিজার কিনা। যদি সিজার হয় তো সেকেন্ড বেবি নর্মাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপরে দেখতে হবে কি ডায়াবেটিস আছে কিনা, মায়ের ডায়াবেটিস আছে কিনা। নেক্সট দেখতে হবে উচ্চ রক্তচাপ, যদি থাকে তো সেটা কমাবার চেষ্টা করতে হবে। এবার দেখো গর্ভাবস্থায় মহিলাদের শক্তির চাহিদা। এই গর্ভকালীন অবস্থায় মহিলাদের শক্তির চাহিদা কেন দরকার পড়ে, মানে শক্তিটা আমার কেন দরকার? গর্ভকালীন অবস্থায় মায়ের শক্তির চাহিদা একজন স্বাভাবিক স্ত্রীলোক অপেক্ষা অনেক বেশি হয়। কেন বলো তো এটা হয়? কারণ কি এই সময় গর্ভে শিশুর বৃদ্ধির জন্য ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। উপযুক্ত পরিমাণ পুষ্টি সঠিকভাবে যদি সে গ্রহণ করতে না পারে তাহলে মা এবং শিশু ওপরে দুজনেরই কী হবে? শক্তির চাহিদা হ্রাস পাবে। আচ্ছা দেখো এখানে গ্রহণ করতে না পারে, ঠিক আছে, এই জায়গাটায় ভুল হয়ে গেছে। গ্রহণ করতে না পারে তাহলে মা এবং শিশু দুজনেরই কী হবে? শক্তির চাহিদা হ্রাস পাবে। যে সকল কারণে এই যে শক্তির চাহিদা আমার পরিমাণ বাড়াতে হবে সেগুলো কি? সেগুলো কি হতে পারে বলো তো? প্রথমত যে গর্ভাবস্থায় শিশুর কি হয়? বৃদ্ধি হয়। আমরা জানি যে না, প্রতি মাসে কিন্তু 5 মাস থেকে শিশুর বৃদ্ধিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গ্রো করে যায়। তো সেক্ষেত্রে শিশুর যখন বৃদ্ধি হচ্ছে সেই অবস্থায় আমার শক্তির চাহিদাটা কিন্তু বেড়ে যাচ্ছে। নেক্সট কি হতে পারে? নেক্সট হতে পারে মায়ের দেহের আয়তন কিন্তু এই অবস্থায় বাড়তে শুরু করে। তোমাদেরকে বলেছি যে যাই ওজন হোক না কেন, যার যা ওজন হবে, মানে একটা নর্মাল মায়ের ওজন কিন্তু 38 কেজি হতে হবে
এবং ঠিক তার গর্ভাবস্থায় ঠিক 10 কেজি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে মায়ের আয়তন কিন্তু বেড়ে যায়, যার ফলে শক্তির প্রয়োজন হয়। আর কি হতে পারে, দেহে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। দেহে কি হয়, রক্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি কি হলো, প্রথমে হচ্ছে গর্ভস্থ শিশুর বৃদ্ধি, দ্বিতীয়ত কি হচ্ছে রক্তের পরিমাণ বৃদ্ধি, তৃতীয়ত হচ্ছে মায়ের আয়তন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমার দেহের শক্তির চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখো মায়ের দৈনন্দিন আহার। তো মায়ের সাধারণত কিরকম আহারের প্রয়োজন হয়। তো ICDS এই যে সংস্থা বা অঙ্গনারী সংস্থা থেকে আমরা কি করি, একটা মাতৃকালীন সুযোগ সুবিধা পাই, সেটি কি, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এখান থেকে আমাদের যে ডেলিভারি চার্জ হবে 6000 টাকা কিন্তু দেয়া হয়ে থাকে অঙ্গনারী কেন্দ্র থেকে। তো অঙ্গনারী কেন্দ্র এই ব্যাপারে কিন্তু আমাদেরকে খুব হেল্প করে। এবং আমরা জানি যে সাধারণ মহিলা, মাঝারি মহিলা এবং হার্ডওয়ার্ক মহিলা, এদের পরিমাণ, এদের যে খাবারের যে পরিমাণটা, সেটা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, মানে 3 জনের 3 রকম হয়। যেমন ধরো সাধারণ মহিলার ক্ষেত্রে খাবারের পরিমাণ হচ্ছে 1900 কিলো ক্যালোরি। আচ্ছা, এই সাধারণ মহিলা আমরা কাদেরকে বলছি, যারা ধরো একটা ভালো পরিবারের মেয়ে, যেমন ধরো যেখানে খাবারের কোনো অভাব নেই, অর্থাৎ একটা সুস্থ সবল স্বাভাবিক পরিবার, ধনী পরিবারের মেয়ে, যাদেরকে সাধারণত কোনো কাজকর্ম করতে হয় না, সেরকম পরিবারের মেয়ের ক্ষেত্রে 1900 কিলো ক্যালোরি দৈনিক আহারটা ঠিকঠাক। নেক্সট দেখো মাঝারি। মাঝারি যে সমস্ত ফ্যামিলি আছে, অর্থাৎ মধ্যবিত্ত যে সমস্ত ফ্যামিলি, যেখানে মেয়েদেরকে অল্প কাজকর্ম করতে হয়, সেই সব ফ্যামিলিতে মায়েদের খাবারের পরিমাণটা কত হবে, খাবারের পরিমাণ হবে 2230 কিলো ক্যালোরি। এবং যারা হার্ডওয়ার্ক করে, অর্থাৎ ইটভাটায় যে সমস্ত মায়েরা কাজ করে, বা ধরো পরে অন্যের বাড়িতে কাজ করে, সেই সমস্ত মায়েদের কিন্তু খাবারের পরিমাণটা অবশ্যই অনেক পরিমাণে বেশি হবে। হার্ডওয়ার্ক, এই হার্ডওয়ার্কের পরিমাণ যারা আছে, তাদের খাবারের পরিমাণ হবে 1850 কিলো ক্যালোরি। এই যে 3 ভাগে আমি ভাগ করলাম, সাধারণ, মাঝারি এবং হার্ডওয়ার্ক, এই মহিলাদের খাবারের পরিমাণ যাই হোক না কেন, গর্ভাবস্থায় তাদের কিন্তু খাবারের পরিমাণ 350 কিলো ক্যালোরি বেড়ে যাবে। অর্থাৎ সাধারণ মহিলার ক্ষেত্রে যদি 1900 হয়, তাহলে 1900 প্লাস 350 কিলো ক্যালোরি। কারণ কি, এই খাবারের ওপরেই কিন্তু নির্ভর করে তার সন্তান কতটা বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে এর প্রোটিনের পরিমাণও বাড়বে, ফ্যাটের পরিমাণ বাড়বে, ক্যালসিয়ামের পরিমাণ বাড়বে, সব কিছুরই কিন্তু পরিমাণ বাড়তে শুরু করবে। তো প্রোটিন, সাধারণ ক্ষেত্রে আমাদের দেহে প্রোটিন দরকার হয় 55 থেকে 60 গ্রাম, কিন্তু যখন গর্ভাবস্থায় তখন কিন্তু 23 গ্রাম প্রোটিনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। অর্থাৎ প্রোটিন সাধারণ ক্ষেত্রে দরকার হয় 50 থেকে 60 গ্রাম। 55 প্লাস পরে আমার কত যোগ হচ্ছে, 23 গ্রাম, অর্থাৎ 78 গ্রাম। এরপরে দেখো ফ্যাট কত পরিমাণে লাগে। ফ্যাট লাগে আমার 30 গ্রাম। ফ্যাট 30 গ্রাম। এবং লোহার পরিমাণ কত, 35 mg। তাহলে আমার প্রোটিন কতটা লাগছে, 78। এবং ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম
ক্যালসিয়াম নর্মাল ক্ষেত্রে লাগে 600 এবং গর্ভাবস্থায় আরও 600 ইকুয়ালস টু 1200। তাহলে সাধারণ মায়ের ক্ষেত্রে 1900 প্লাস 350, মাঝারি মায়ের ক্ষেত্রে 2230 প্লাস 350 এবং হার্ডওয়ার্ক যে সমস্ত মায়েরা আছে তাদের ক্ষেত্রে কত হবে 1850 প্লাস 350 এবং প্রোটিন কত লাগছে 55 প্লাস 23 ইকুয়ালস টু 78 গ্রাম, ফ্যাট 30 গ্রাম, লোহা 35 গ্রাম এবং ক্যালসিয়াম 600 প্লাস 600 ইকুয়ালস টু 1200 গ্রাম। নেক্সট দেখো গর্ভকালীন নারীর পুষ্টির চাহিদা, অর্থাৎ পুষ্টির কী কী চাহিদা থাকে। প্রথমত দেখো প্রোটিন। তো এই প্রোটিনের প্রয়োজনীয়তা আমাদের দেহে কেন? দেখো FAO এবং WHO এই দলের গর্ভ অবস্থায় ভ্রূণের ও মাতৃকোষে প্রায় 910 গ্রাম প্রোটিনের সঞ্চিতর কথা বলা আছে। সাধারণ মহিলাদের ক্ষেত্রে দৈনিক 23 গ্রাম অতিরিক্ত প্রোটিন সুপারিশ করেছে ICMR এর পুষ্টিবিজ্ঞানীরা। অর্থাৎ দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে সাধারণ যে সমস্ত মহিলারা আছে তো তাদের দেহে কিন্তু প্রোটিন সর্বদা 55 গ্রাম বর্তমান, কিন্তু গর্ভাবস্থায় কি আছে, গর্ভাবস্থায় কিন্তু আমাদেরকে 23 গ্রাম অতিরিক্ত প্রোটিন খাওয়ার কথা বলা হয়, অর্থাৎ 78 গ্রাম প্রোটিন কিন্তু আমাদের গর্ভাবস্থায় লাগবে। এই প্রোটিনগুলো আমরা কোথা থেকে পাবো, কি কি খাবার গ্রহণ করলে এই প্রোটিনগুলো আমরা পেয়ে থাকি? দেখো প্রোটিনের জন্য দুধ, মাছ, মাংস, ডিম এগুলো খেতে হবে এবং নিরামিষ যারা গ্রহণ করে, যারা ধরো অনেকে আছে দেখবে তারা মাছ মাংস খেতে ভালোবাসে না, তো সেক্ষেত্রে তারা কিসের থেকে এই প্রোটিনগুলো পেয়ে থাকে? দানা শস্য, ডাল, শিম্ব জাতীয় শস্য প্রভৃতি। অর্থাৎ কী কী থেকে পাবে? দানা শস্য, ডাল, শিম্ব জাতীয় ফসল, এসব থেকে কিন্তু তারা এই প্রোটিন পেয়ে থাকবে। নেক্সট দেখো ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা জানি যে আমাদের সাধারণত কত লাগে, সাধারণত আমাদের দেহে 600 থাকে, কিন্তু গর্ভাবস্থায় আরও 600 লাগে, অর্থাৎ 1200 কিলোক্যালোরি আমাদের কিন্তু এই ক্যালসিয়াম প্রতিদিন 1200 mg করে খেতে হয়। ক্যালসিয়াম কত লাগবে? 1200 mg কিন্তু খেতে হবে। তো এই 1200 mg তোমাদের ক্যালসিয়াম কোথা থেকে পাবো? এক, শিম্ব জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়। আর নেক্সট ডাক্তারের পরামর্শে সাধারণত দেখবে আমাদেরকে যখন আমরা প্রেগনেন্ট হই বা ধরো প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে তোমার আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়াম ট্যাবলেটটা কিন্তু তখন আমাদেরকে কিন্তু খেতে হয়। নেক্সট দেখো লোহা। এই লোহা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে লোহার পরিমাণটা কিন্তু আমাদের সেই সময় প্রচণ্ড পরিমাণে বেশি লাগে, তো সেই জন্য কিন্তু আমাদের কিন্তু আয়রন ট্যাবলেট খেতে হয়। ডাক্তাররা যাদের দেহে রক্তের পরিমাণ কম থাকে তাদের কিন্তু 200টি তোমার হচ্ছে আয়রন ট্যাবলেট, এবং যাদের দেহে তোমার লোহার পরিমাণ বা রক্তের পরিমাণ ঠিকঠাক থাকে তাদের 100টি ট্যাবলেট সাজেস্ট করে ডাক্তার। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 35 mg লোহা প্রতিদিন গ্রহণ করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এই যে তোমার আয়রন, এই আয়রনটা কী থেকে পাবো? ডিম। কী কী খাবার থেকে আমরা পেতে পারি এই আয়রন? ডিম, মটরশুঁটি, পাঠার যকৃৎ, এগুলো থেকে কিন্তু পেতে পারি। নেক্সট দেখো আয়োডিন। এই আয়োডিনের পরিমাণ আমাদের দেহে কত? সাধারণত আমাদের দেহে আয়োডিন কত আছে? 150। ঠিক আছে, আমাদের দেহে আছে 150, কিন্তু যখন আমাদের গর্ভাবস্থা হয় সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে আয়োডিন প্রয়োজন পড়ে 250 g। এই আয়োডিন আমাদের দেহে কি কাজে লাগে? গর্ভস্থ শিশুর মানসিক বিকাশে কিন্তু আয়োডিন সাহায্য করে। নেক্সট দেখো গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভ্রূণের প্রভাবটা কি? যদি এই গর্ভবতী মা
তোমার অপুষ্টিজনিত কারণে ভোগে। কারণ দেখবে গ্রামাঞ্চলে কিছু কিছু ক্ষেত্রে যারা প্রচণ্ড গরিব হয় তারা কিন্তু ভাবে যে তারা খাবার কোথা থেকে পাবে, তাদের তো সংসারই চলে না। কিন্তু গর্ভবতী মায়ের কিন্তু এই যে অভাব, এই অভাবের ক্ষেত্রে কিন্তু সন্তানের উপরে প্রচণ্ড ক্ষতি পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু এই অপুষ্টির কারণে বিভিন্ন রকম অভাব কিন্তু চোখে পড়ে। প্রথমেই দেখো ক্যালোরির অভাব। প্রথমেই বলেছিলাম যে খাবারের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে, 350 গ্রাম কিন্তু খাবার এক্সট্রা গ্রহণ করতে হবে। তো এই যে ক্যালোরি, এই ক্যালোরির যদি অভাব ঘটে তো সাধারণত কি হয়, ভ্রূণের বৃদ্ধি এবং শারীরিক ক্রিয়াকর্ম ব্যাহত হয়, অর্থাৎ ভ্রূণের বৃদ্ধি হবে না, অর্থাৎ শিশুর যে পরিমাণ বাড়তো সে পরিমাণ কিন্তু বাড়বে না। তাহলে ক্যালোরির অভাবে কি হচ্ছে, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। নেক্সট দেখো প্রোটিনের অভাব। তো প্রোটিনের অভাবে কি হবে, প্রোটিনের অভাবে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। প্রথম তো ভ্রূণের বৃদ্ধি ব্যাহতই হবে, তারপরে দেখো আর কি হতে পারে, হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হবে না। আর কি হতে পারে, শিশুর ওজন কম হবে। তাহলে প্রোটিনের অভাবে কি কি হচ্ছে, শিশুর ওজন কম, আর কি হতে পারে, হিমোগ্লোবিন কমে যাওয়া, আর কি হতে পারে, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হবে। নেক্সট দেখো লোহার অভাব। লোহার অভাবে কি হবে, যেহেতু ধরো লোহা সাধারণত আমরা জানি যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনে কি থাকে, সাধারণত কিন্তু আমাদের লোহার পরিমাণটা বেশি থাকে, তাই না? আমরা জানি যে এই লোহার অভাবে সাধারণত আমাদের লোহার জন্য কিন্তু পরিমাণ বৃদ্ধি করার জন্য কিন্তু আয়রন ট্যাবলেটটা গ্রহণ করতে হয়। তো লোহার যদি অভাব ঘটে সেক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যাবে, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হবে, এমনকি শিশু ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি কি হচ্ছে, হিমোগ্লোবিন উৎপন্ন ব্যাহত হবে, ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে। দেখো ভিটামিনের অভাবে কি হচ্ছে, ভিটামিনের অভাবে দেখো ভিটামিন কিন্তু আমরা জানি ভিটামিন এ এবং ডি বেশি পরিমাণে আমাদের দেহে কিন্তু সংশ্লিষ্ট থাকে। তো ভিটামিন এর অভাবে কি হয়, ভিটামিন এর অভাবে আমরা জানি রাতকানা রোগ হয়, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু চোখের রেটিনলটা কিন্তু আমাদের কোষ সংশ্লিষ্ট হতে পারে না, অর্থাৎ আমাদের যে চোখের যে রেটিনার রড কোষটা সেটা কিন্তু সংশ্লিষ্ট হতে পারবে না। এবং ভিটামিন ডির অভাবে কি হচ্ছে, ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করে, সেই জন্য তার হাড়ের প্রবলেম হতে পারে। তো আয়োডিনের অভাবে কি হবে, মানসিক ভ্রূণের বিকাশ বৃদ্ধি ব্যাহত হবে। আমি একটু আগেই বলেছিলাম যে আয়োডিনের অভাবে, আয়োডিন আমাদের দেহে কী কাজ করে, মানসিক বিকাশ আমাদের বাড়ায়। তো সেক্ষেত্রে আয়োডিনের যদি আমাদের অভাব থাকে তাহলে কি হচ্ছে, আমাদের ভ্রূণের কিন্তু মানসিক বিকাশ কিন্তু ব্যাহত হবে। তাহলে ভিটামিন এর অভাবে কি হচ্ছে, ভিটামিন এর অভাবে রেটিনার রড কোষ সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট হতে পারে না। আর ডির অভাবে হাড় শক্ত হবে না। আর আয়োডিনের অভাবে তো বললামই মানসিক বিকাশ ব্যাহত হবে। নেক্সট দেখো গর্ভকালীন কিছু রোগ। প্রথমে দেখো ইক্লাম্পসিয়া। এই ইক্লাম্পসিয়া এই রোগটি কি,
এই রোগটি হলো উচ্চ রক্তচাপজনিত একটা সমস্যা। এই সমস্যা কিন্তু 20 সপ্তাহ পরে দেখা যায়। গর্ভকালীন অবস্থায় 20 সপ্তাহ পরে কিন্তু এই ইক্লাম্পসিয়া এই রোগটি কিন্তু দেখা যায়। এর জন্য কি কি হতে পারে? এই উচ্চ রক্তচাপজনিত এই কারণে কিন্তু বাচ্চা নষ্ট পর্যন্ত হতে পারে। দেখো, গর্ভকালীন মধুমেহ রোগ, আমরা জানি যে ডায়াবেটিস, এই ডায়াবেটিসের জন্য আমাদের কি সমস্যা হতে পারে বলো তো? ডায়াবেটিসের জন্য আমাদের কিন্তু অনেক রকম সমস্যা হয়। যেমন ধরো, এই ডায়াবেটিসের জন্যই কিন্তু আমাদের যে ডায়াবেটিস রোগ যদি আমাদের বেড়ে যায় বা মধুমেহ যদি বেড়ে যায়, তখন কিন্তু আমাদের রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে, তাই তো? তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেখো, টক্সিমিয়া, টক্সিমিয়া হচ্ছে উচ্চ রক্তচাপজনিত হয় এবং এটি কিন্তু একটা উচ্চ রক্তচাপজনিত এই একটা রোগ। এই রোগের জন্য কিন্তু আমাদের খিঁচুনি টাইপের এটা একটা রোগ, এটা উচ্চ রক্তচাপের জন্য হয় এবং কি এটার জন্য কিন্তু আমরা যে গর্ভকালীন সময়ে মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে অ্যালবুমিন কিন্তু বেরিয়ে যায়, ফলে কি হতে পারে? রক্ত দূষিত হয়ে যেতে পারে এবং কি হচ্ছে, এই রোগের ফলেই কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। সিফিলিস এবং এইডস, এই সিফিলিস এবং এইডস এই রোগটা কিন্তু মায়ের একটা যৌন সমস্যা। এই যৌন সমস্যা, এই রোগটি যদি আমাদের গর্ভাবস্থায় হয়ে থাকে তো আগের থেকেই কিন্তু এই রোগটাতে কিন্তু পরীক্ষা করা উচিত এবং মায়ের কিন্তু এই রোগটি কিন্তু সরাসরি কিন্তু শিশুর দেহে যেতে পারে, সেই জন্য আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে তা সারানোর ব্যবস্থা করতে হবে। এই সিফিলিস এবং এইডস থেকে প্রথমেই বলবো যে এই প্রথমে যখন আমাদের আগে যখন মায়েদের এই সিফিলিস বা এইডস রোগ ছিল বা হতো, তখন ডাক্তাররা বলতো যে মায়ের গর্ভাবস্থা বা ধরো শিশু জন্মের পরে যে শালদুগ্ধ বের হয় সেই শালদুগ্ধ খাবার কিন্তু বারণ ছিল। কিন্তু এখন বর্তমানে ডাক্তারি ব্যবস্থা অনেকটা উন্নত হওয়ার কারণে কি বলা হয়েছে যে 6 মাস পর্যন্ত মা যে শিশুকে যে দুগ্ধ পান করায় তাতে কোনো রকম সমস্যা নেই। নেক্সট দেখো, অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া কি? আমরা জানি যে আমাদের দেহে লোহা ঘটিত অভাবেই কিন্তু অ্যানিমিয়া হয়, অর্থাৎ রক্তাল্পতা হয়। এই রক্তাল্পতার কারণে কিন্তু আমাদের আয়রন ট্যাবলেট বেশি করে খাওয়া উচিত এবং আয়রন যে সমস্ত খাবার আছে সেগুলো কিন্তু বেশি বেশি করে খাওয়া উচিত। দেখো, সকালে আমরা জানি বমি বমি ভাব, এই বমি বমি ভাবটা সাধারণত প্রথম যে ত্রৈমাসিক সময়টা সেই ক্ষেত্রে কিন্তু এই বমি বমি ভাবটা দেখা যায়। একে কি বলা হয়? মর্নিং সিকনেস বলা হয়। কারণ সারা দিনের তুলনায় সকালবেলায় কিন্তু এই বমি বমি ভাবটা বা বমি হওয়াটা বেশি। এই বমি বমি ভাবটা কেন হয়? সাধারণত 1 নম্বর হচ্ছে মানসিক চাপ, 2 নম্বর কি দুশ্চিন্তা, 3 নম্বর কিন্তু উদ্বেগ। এই বমি বমি ভাব কাটানোর জন্য প্রথমেই কি করতে হবে? সকালে ঘুম থেকে উঠে যদি তুমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে নাও, অর্থাৎ মুড়ি, বিস্কুট, এই সমস্ত খাবার যদি তুমি গ্রহণ করো, তো সেক্ষেত্রে কিন্তু এই বমি বমি ভাবটা কিন্তু কমতে পারে। 7 নম্বরে দেখো, কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্যর সমস্যাটা কেন আসে? তো দেখো, গর্ভাবস্থায় যখন বাচ্চাটি বড় হতে থাকে তখন কিন্তু আমাদের কি হতে থাকে? আমাদের ভ্রূণের বৃদ্ধির ফলে ক্ষুদ্রান্তের নিম্ন অংশে চাপ পড়ে, এই জন্য এই সমস্যাটি দেখা দেয়। নেক্সট দেখো, হাত পা ফোলা। তো শারীরবৃত্তীয় কারণে কি হচ্ছে, গর্ভাবস্থায় অনেক সময় পা ফুলে যায়। এরকম যখন হবে যে হাত পা ফুলে যাচ্ছে, তো সেই সময় কিন্তু লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। যে আমাদের হাত পা ফোলা, এই হাত পা ফোলার সময় কিন্তু যদি আমরা লবণটা ঠিকমতো খাই তাহলে কিন্তু আমাদের রক্তের জল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমাদের লবণের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে। নেক্সট দেখো, হাতে পায়ে খিল ধরা। এই হাতে পায়ে খিল ধরা কেন ধরে? সাধারণত এর কারণ হচ্ছে মাংসপেশির সংকোচন। অর্থাৎ এই যে হাতে পায়ে খিল ধরা, এটা কিসের জন্য হচ্ছে? মাংসপেশির সংকোচনের ফলে হচ্ছে। মাংসপেশির সংকোচন এর ফলে হয়। আর কিসের জন্য হতে পারে? ক্যালসিয়াম, ফসফরাস এগুলো যদি আমাদের দেহে কম পরিমাণে থাকে তো সেক্ষেত্রে কিন্তু হাতে পায়ে খিল ধরতে পারে। নেক্সট দেখো, বুক জ্বালা। তো বুক জ্বালা কেন হয়?
সাধারণত গর্ভাবস্থায় অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম বুক জ্বালা করছে, তখন কিন্তু বেশি করে আমাদের কি করতে হবে, পানীয় জল গ্রহণ করতে হবে। এবং সোজা হয়ে যখন আমরা খাবার গ্রহণ করছি তখনই গিয়েই আমাদের শরীর ভালো লাগছে না বলেই যে আমরা গিয়ে বিছনায় গিয়ে রেস্ট নেব তা কিন্তু না। খাবার গ্রহণের পরে কিছুক্ষণ সোজা হয়ে বসে থাকতে হবে, তারপরে গিয়ে তুমি রেস্ট নিতে পারো এবং প্রচুর পরিমাণে জল পান করতে হবে। নেক্সট দেখো হাইপার টেনশন। এই হাইপার টেনশনটি কি, গর্ভাবস্থায় কী করা হচ্ছে যে রক্তচাপ অনেকাংশে বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের কিন্তু হাইপার টেনশন হয়ে যায়। এর ফলে কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে এবং গর্ভাবস্থায় জটিলতা অবস্থাও কিন্তু সৃষ্টি হতে পারে। নেক্সট দেখো ন্যাকো। এই ন্যাকোটা কি? এই ন্যাকোটা হচ্ছে, এটি ভারতের একটি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে, এর ওপরে যে তোমার এইডসকে কন্ট্রোল করার জন্য একটা কমিটি আছে, এই কমিটির নামে কিন্তু ন্যাকো। এই ন্যাকো NACO ন্যাকো, এটা কোথায় আছে? ভারতের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর আন্ডারে আছে। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কন্ট্রোল অর্গানাইজেশন। ন্যাশনাল কন্ট্রোল অর্গানাইজেশন। আচ্ছা, এটা প্রতিষ্ঠিত কবে হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে। এটি কার আন্ডারে আছে? এটি কিন্তু ভারতের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে আছে ন্যাকো। এটা কিসের জন্য করা হয়েছে? তোমাদের প্রথমেই বলা হয়েছিল যে এইডস বা সিফিলিস এই রোগটি, তো এই এইডসকে কন্ট্রোল করার জন্য কিন্তু ন্যাকো। দ্বিতীয় ত্রৈমাসিক সময়। তো দ্বিতীয় ত্রৈমাসিক সময়টা আমরা কখন বলেছিলাম? আমরা তৃতীয় ত্রৈমাসিক সময় যে সময়টার কথা বলেছিলাম সেই সময় কি কি চিকিৎসা করতে হবে। তো সাধারণত এটা ঠিক কিনা জানি না, তো সেই সময় কিন্তু কৃমিনাশক ওষুধ কিন্তু একটা দেয়া হয়, কিন্তু সব ডাক্তার কিন্তু এই কৃমিনাশক ওষুধটা কিন্তু দেওয়ার জন্য কিন্তু বলে না। সেই ওষুধটা তবুও নামটা জেনে রাখা দরকার, যদি কখনো আসে যে দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে কি কৃমিনাশক ওষুধ দেওয়া হয়, তো সেই ওষুধটার নাম কিন্তু অ্যালবেনজুয়েল। নেক্সট দেখো বাচ্চার জন্মকালীন সময়ে যত্ন। এই সময় কি কি যত্ন আমাকে করতে হবে? তো সাধারণত টিটেনাস সেই সময় নিতে হয়। আর কি নিতে হবে? আমরা কিন্তু সেপসিস বলি, তো আমরা কিন্তু বাংলার কথায় কি বলা হয়? সেপটিক। অর্থাৎ সেই সময় যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তো আমরা বলি সেপটিক বাংলার কথায়, কিন্তু সেটা আসল কথা কিন্তু সেপসিস, দন্তস্ব, নো সেপটিক। তো এখানে কিছু IMR পুরো নাম কি? ইনফ্যান্ট মর্টালিটি রেট। এই ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কি? প্রতি 1000 জনে যতজন শিশু মারা যাচ্ছে তাকে বলা হয় IMR, অর্থাৎ 1000 জনে 1400 যতজন শিশু মারা যাচ্ছে তাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ IMR। এবার দেখো MMR। MMR এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট, অর্থাৎ 1 লক্ষ জীবিত জন্মদানের মধ্যে যতজন মা মারা যাচ্ছে। 1 লক্ষ জন্মদানের মাঝে যতজন মা মারা যাচ্ছে। নেক্সট দেখো CMR চাইল্ড মর্টালিটি রেট, অর্থাৎ 5 বছরের নিচে যতজন শিশু মারা যাচ্ছে তাকে কি বলা হয়? CMR। 5 বছরের নিচে যতজন শিশু মারা যাচ্ছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় CMR, অর্থাৎ IMR, MMR এবং CMR এর কথার অর্থগুলো বুঝতে পেরেছ? নেক্সট দেখো জন্মকালীন সময়ে যত্ন। প্রথমেই দেখো পরিচ্ছন্নতা।
তো পরিচ্ছন্নতা তো স্বাভাবিক ব্যাপার, পরিচ্ছন্নতা যদি না থাকে তাহলে তো জন্মকালীন সময়ে সেখানে সেপটিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো তারপরে দেখো পালস রেট। সাধারণ ক্ষেত্রে একটা স্বাভাবিক মানুষের পালস রেট সাধারণত 60 থেকে 80-র মধ্যে থাকে, 60 থেকে 80 এটা হয়। কিন্তু জন্মকালীন সময়ে সেই পালস রেট কিন্তু 100 থেকে 105 হয়, 100 থেকে 105 হয়। 1 মাসের মধ্যে আবার নর্মাল চলে আসে। তো নেক্সট দেখো তাপমাত্রা। তাপমাত্রা কত থাকে? আমরা জানি আমাদের সাধারণত আমাদের দেহে তাপমাত্রা কত? 98 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু প্রেগনেন্সি কেয়ারে অর্থাৎ জন্মকালীন সময়ে সেই তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যায়। কত বাড়বে? 2 থেকে 3 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় থাকছে 98 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু জন্মকালীন সময়ে সেই তাপমাত্রা বেড়ে কত হয়ে যাচ্ছে? 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাচ্ছে। নেক্সট দেখো পেরিনিয়াল কেয়ার। এই পেরিনিয়াল কেয়ারটি কি? সাধারণত যখন বেবি হওয়ার সময় হয় তো সেখানে মেয়েদের যোনিপথ ভেজা থাকে। সেই ভেজা অবস্থায় সেপটিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। সেই জন্য আয়া বা নার্স যেই থাকুক না কেন কাছে, সে কিন্তু ঠিক 6 ঘন্টা অন্তর অন্তর এসে সেই যোনিপথকে কি করছে? গরম জলে কাপড় চুবিয়ে পরিষ্কার করে দিয়ে যায়, যাতে কোনো সেপটিক সেখানে কিন্তু না হয়। নেক্সট দেখো বিটস কেয়ার। এই বিটস কেয়ারটি কি? সাধারণত আমরা জানি যে বেবি জন্মাবার ঠিক 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু বাচ্চাটিকে স্তনপান করানোর জন্য ডাক্তাররা পরামর্শ দেয়। তো সেক্ষেত্রে মেয়েদের যে স্তনের যে নিপিলটি হয় তো সেটা তো অনেক সময় নোংরা থাকতে পারে। তো সেই জন্য নার্স বা আয়া সেটিকে সংক্রমণ মুক্ত করার জন্য গরম জলে কাপড় চুবিয়ে সেটিকে পরিষ্কার করে দেয়, যাতে সেটির সংক্রমণ আক্রান্ত না হয় এবং বাচ্চাটি যেন ঠিকমতো সেটিকে পান করতে পারে। নেক্সট দেখো মাতৃকালীন স্তন পান, অর্থাৎ কত থেকে কত ml স্তন প্রতিদিন খরিত হয়। আমরা জানি যে আমাদের মাতৃকালীন সময়ে যে 400 থেকে 600 ml দুগ্ধ কিন্তু দৈনিক ক্ষরণ হয়। কোলোস্টাম। এই কোলোস্টাম জিনিসটা কি? বেবি হওয়ার ঠিক পরে যে চটচটে হলুদ কালারের যে শাল জাতীয় দুধ আমাদের বেরোয় বা স্তন যে আমাদের নির্গত হয়, স্তন থেকে যে তরল চটচটে যে হলুদ রঙের স্তন নির্গত হয় সেটিকে কিন্তু বলা হয় কিন্তু কোলোস্টাম। এই কোলোস্টাম সাধারণত আমরা এটাকে আগেকার দিনের মানুষরা কিন্তু সেটাকে বলতো যে এটা খাওয়ানো ভালো না বা এটা ফেলে দিতে হবে, কিন্তু বর্তমানে ডাক্তাররা কিন্তু বলেছে যে এইটাতেই কিন্তু প্রচুর পরিমাণে প্রতিরোধ ক্ষমতা, বাচ্চা যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু এটাতেই তৈরি হয়ে যায়। তো ডাক্তাররা সেখানে কিন্তু বারবার এই কোলোস্টাম বা শাল দুগ্ধ কিন্তু পান করানোর জন্য তারা পরামর্শ দিচ্ছে, কারণ এটাতে কি হচ্ছে? তার ইমিউনিটি পাওয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছে এবং গ্রোথ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। কিন্তু দেখা গেল যে কোনো মা, সাধারণত ডাক্তাররা যে সাজেস্ট করে যে 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করানোটা উচিত, কিন্তু সেটা 6 মাসের জায়গায় 2 বছর পর্যন্ত অনেকে কিন্তু পান করান। কিন্তু যাদের এই দুগ্ধ ক্ষরণ হয় না 6 মাস পর্যন্ত, তো তাদের ক্ষেত্রে কি বলা হয়? দেখো প্রথমেই বুঝতে হবে যে এই কোলোস্টামের মধ্যে কিন্তু ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন সমস্ত কিন্তু আছে, যার জন্য কিন্তু সেই বাচ্চাটি কিন্তু হজম করার ক্ষমতাটাও খুব বেশি থাকবে এবং কি হবে? এটি কিন্তু তার প্রতিরোধ ক্ষমতাও কিন্তু গড়ে দিচ্ছে। কিন্তু সেই মায়ের যদি দুগ্ধক্ষরণ না হয় তো সেক্ষেত্রে আমরা সাধারণত কি করি? গরুর দুগ্ধ খাওয়াই বা কেনা যে ল্যাকটোজেন, আমরা কিন্তু এগুলো খাইয়ে থাকি।
কিন্তু এইগুলোতে দেখা যায় যে আমাদের যে মাতৃদুগ্ধ সেখানে কিন্তু 3.7 ক্যালোরি তার মাত্রা থাকে, কিন্তু গরুর দুধে কিন্তু 40.9 ক্যালোরি থাকে, যেটি এর অনেক ডবল। সেক্ষেত্রে বাচ্চাটির কিন্তু পেট খারাপের সম্ভাবনা খুব বেশি থাকে। নেক্সট দেখো, জন্মাবার পরে শিশুকে কিছু লক্ষণীয় বিষয় আছে, যে কি কি বাচ্চাটি ঠিকঠাক নড়ছে কি না, ঠিক আছে, তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কি না। তো তার যদি শ্বাস প্রশ্বাস ঠিকঠাক থাকে তো ঠিক আছে, কিন্তু দেখা গেল যে তার শ্বাস প্রশ্বাসটা কি হচ্ছে, যে সে যখন শ্বাস নিতে যাচ্ছে তার খাঁচার ভেতরে ঢুকে যাচ্ছে, বা খাঁচাটি মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে নিঃশ্বাস ফেলছে। যদি এরকম হয় তাহলে জানতে হবে তার কিন্তু নিউমোনিয়া আছে। নেক্সট দেখো, প্রথমটা বলেছি যে সে দুধ টানছে কিনা, কারণ দুধ যদি টানে তো শিশুটি স্বাভাবিক আছে, যদি না টানে তাহলে কিন্তু শিশুটি স্বাভাবিক নেই। দেখো ওজন, তো একটা শিশু যখন জন্মায় তার ওজন স্বাভাবিকভাবে 2.5 কেজি হওয়া উচিত, 2.5 কেজি হওয়া উচিত। যদি 2.5 কেজির নিচে হয় তো বেবিটি কিন্তু প্রিম্যাচুরেট, এর থেকে বেশি হলো তো ঠিক আছে, কিন্তু 2.5 কেজি নর্মাল ওয়েট। নেক্সট দেখো, এই জন্মের সময় কিছু কিছু রোগ কিন্তু থাকে। এই কিছু কিছু রোগগুলো কি কি হতে পারে? প্রথমেই দেখতে হবে যে শিশুটির ওজন ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তো সেটাকে দেখবে। সাধারণত যদি কোনো শিশুর প্রিম্যাচুরেট হয় বা 7 মাস বা 8 মাসে হয়ে যায়, তো সেই বেবিটি তো 280 দিন হয়নি, তো সেখানে কিন্তু কাচের ঘরে রাখা হয়। নেক্সট দেখো, ঠিকমতো মলত্যাগ করছে কিনা। যদি আমরা জানি যে সাধারণত শিশু হওয়ার পরে কালো মলত্যাগ করে, আর এই কালো মল ত্যাগ করার জন্য কিন্তু মায়ের সেই শাল দুগ্ধটা কিন্তু পান করা অবশ্যই দরকার, কারণ কোলোস্টামে শিশুর কিন্তু প্রতিরোধ ক্ষমতা যেরকম বাড়াচ্ছে, এই মল ত্যাগ করাতেও কিন্তু সাহায্য করছে, কারণ সেখানে কিন্তু প্রোটিন, ফ্যাট, ভিটামিন সমস্তটাই আছে, সেই জন্য সেই মল ত্যাগ করতে সাহায্য করে। এবার সেখানে যদি সেটা সে না করে তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে যে কি করতে হবে। নেক্সট দেখতে হবে যে শিশুটি ঠিকঠাক প্রস্রাব করছে কিনা, যদি করে তো ঠিক আছে, আর যদি না করে তো সেক্ষেত্রেও ডাক্তারের সঙ্গে কিন্তু পরামর্শ নিতে হবে। নেক্সট দেখো, ডায়রিয়া। সাধারণত শিশু জন্মের পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শোনা যায় যে বাচ্চাটির ডায়রিয়া হয়েছে। তো এরকম যদি ডায়রিয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছেই কিন্তু সমস্তটা দেখাতে হবে যে বাচ্চাটি কিভাবে সুস্থ করা যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাক্তাররা বলে যে মায়ের দুগ্ধ বর্তমানে বন্ধ থাকাটাই উচিত। নেক্সট দেখো, বমি। দেখবে সাধারণত বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে যখন মায়ের দুগ্ধ পান করে সে অনেক বাচ্চা বমি করে, কিন্তু এই বমি হওয়াটা কিন্তু একেবারেই ঠিক না। নেক্সট দেখো, খিঁচুনি। এই খিঁচুনি কাকে বলে? খিঁচুনি প্রথমেই বলা হয়েছিল তোমাদের যে এটি একটা মানসিক রোগ, ঠিক আছে। এই খিঁচুনি হতে পারে কারণ কি যখন আমাদের কি হয়, রক্তচাপ যখন উচ্চ মাত্রায় চলে যায় তখন কিন্তু আমাদের এই খিঁচুনিটা দেখা যায়। নেক্সট দেখো, জন্ডিস। এই জন্ডিসটা কি? দেখো, নবজাতকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে 3 থেকে 4 দিন পরে শিশুটি হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে। এরপর দেখা যায় তার পায়ের তলা, প্রথমে তার চেহারাটা হলুদ হয়, নেক্সট তার হাত পা হলুদ হয়, এরপরে কি হলুদ হতে পারে, তার পায়ের তলা, হাতের তলা, এবং কি হবে, নেক্সট শেষে গিয়ে দেখা যাচ্ছে তার মানে প্রস্রাবও কিন্তু হলুদ হচ্ছে। তখন তাকে চিহ্নিত করতে হবে যে শিশুটি কিন্তু জন্ডিস আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ বা ডাক্তারকে দেখানো, ডাক্তার কি বলছে ডাক্তারের আন্ডারে রাখা কিন্তু অবশ্যই দরকার। এই নবজাতক কথাটি আমি তো ব্যবহার করলাম। এই নবজাতক মানে কত থেকে কত দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়? 0 থেকে 28 দিন। 0 থেকে 28 দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়।
এরপরে দেখো নারীর সংক্রমণ। আচ্ছা, এই নারীর সংক্রমণটা আমরা কেন বলছি? আমরা জানি যে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী কিন্তু যোগ থাকে। তো যখন বেবিটি হচ্ছে তখন কিন্তু সেই নারী কিন্তু কেটে দেওয়া হয়, কেটে দিয়ে কি করা হয়, টিটেনাস পুশ করা হয়। কিন্তু এই নারীটি যদি আমি ঠিকঠাক মতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তো সেখানে কিন্তু আমার সংক্রমণের সম্ভাবনা খুব বেশি থাকে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আজকের ক্লাসটা এই পর্যন্তই।